নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। ঠিক সন্ধ্যে 7টা চলে এসেছি আমি সুখবর নিয়ে যে আজকেও আসছেন আমার সঙ্গে খেলতে 4 জন দারুণ মা লক্ষ্মী। তাদের গল্প শুনবো আর তাদের সঙ্গে খেলবো আজকের খেলা। প্রথমে আলাপ করব, তার আগে ডেকে নেব, ডেকে নি, প্লিজ ওয়েলকাম। সবাই ভালো আছো? হ্যাঁ দিদি ভাই, শরীর ঠিক আছে, মন ঠিক আছে সবার? সবাইকে বললাম শরীর ভালো আছে, মন ভালো আছে। দেবলিনার মুখটা এরকম গোমড়া হয়ে গেল কেন? কারণ আমার শরীরটাই তো ভালো নেই। শরীরটা ভালো নেই? আমার সপ্তাহে 3টে করে ডায়ালিসিস হয় ম্যাডাম, আমার কিডনি পেশেন্ট। তাহলে তো খুব ভালো নেই। আচ্ছা, আমি সবার সঙ্গে একটু আলাপ করি, আগে আমি তোমাদের কথা শুনি আগে। ঝুম্পা, নমস্কার। নমস্কার দিদি ভাই, আমি শাহরাপুলি থেকে এসেছি, ঝুম্পা সাহা। আমি বর্তমানে একজন চা পাতা বিক্রেতা। ও বাবা, আমার সফটেস্ট কর্নার। ভালো চা পাতা দেখলে আমি আমাকে কিডন্যাপও করে নিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, যে কেউ আমায় কিডন্যাপ করে নিয়ে চলে যাবে যদি ভালো চা পাতার গন্ধ আমায় শোকায়। তারপর বলে আমার সঙ্গে এসো, আমি ভালো চা খাওয়াবো। আমি স্ট্রেট গাড়িতে উঠে যাব, আমি এত চা পাগল। আপনার জন্য এনেছি আমি চা পাতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথায় কোথায় বিক্রি করো তুমি? দোকানে যেগুলো ধরুন চা রাস্তায় বিক্রি হয়, ওদেরকে আমি চাটা দিই। তুমি সাপ্লাই? হ্যাঁ, সাপ্লাই করি, ওদেরকে সাইকেলে করে দিই। আর যেগুলো ধরুন গ্রসারি ধরা আছে সেগুলো আমার হাজবেন্ডের রবিবার ছুটি থাকে, তো তিনি দিয়ে দেয়। ও বা। আর এমনি যেগুলো স্কুলের মেয়ের ফ্রেন্ডদের মারা এবং পাড়াতে তারাও এখন বলে যে চা ফুরিয়ে গেছে দিস, কিন্তু ওদেরকেও দিই। শুনবো তোমার গল্প আরো ডিটেলে। লিপির কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি লিপি দাস, দক্ষিণ 24 পরগনা জেলা সুভাষ গ্রামের কোদালিয়া কুমোরপাড়া থেকে আসছি। আমি একজন ফিজিওথেরাপিস্ট। সুভাষ গ্রাম, সুভাষচন্দ্র বোসের পৈতৃক ভিটে। একদম আমার বাড়ির পিছনে। হ্যাঁ বাবা, জায়গাটারই তো একটা আলাদাই ঐতিহ্য আছে। তো তুমি ফিজিওথেরাপিস্ট, তোমার কোনো সেন্টার আছে না বাড়িতে বাড়িতে? আমি একটা ছোট্ট সেন্টারের সাথে যুক্ত আছি, ওনারাই আমাকে পেশেন্ট দেন এবং আমি বাড়ি বাড়ি গিয়েই করি। সেন্টারে আমি কাজ করি না, বাড়িতে গিয়ে দাও। তো ঝুম্পার মতোই তোমাকেও ট্রাভেল করতে হয় কাজের জন্য। ওকে দেবলিনা, তুমি বললে তোমার শরীরটা খারাপ, ডায়ালিসিস হয় সপ্তাহে 3বার। কিডনির সমস্যা? কিডনির সমস্যা, ডায়ালিসিস চলছে সপ্তাহে 3টে করে। আমি একটা বেসরকারি কোম্পানিতে জবে ঢুকি, প্লাস আমি ছোট থেকেই নাচ করতাম, তো আমি একজন নৃত্যশিল্পী ছিলাম। এখন নাচ বন্ধ। আমি নাচ ছোটবেলা, আমি যখন 2.5 বছর বয়স তখন থেকে আমি স্টেজ পারফরমেন্স করি। খুবই ভালোবাসি নাচ করতে, সেটা আমি এখন একদম করতে পারছি না। না পারবে নিশ্চয়ই। এইভাবে ভাববেই না আমি নাচতাম, আমি চাকরি করতাম, আমার সব ঠিক ছিল, ওটা না ভেবে ওইভাবে না বলে বলো যে আমি নৃত্যশিল্পী, আমি এটা চাকরি করি, এই মুহূর্তে পারছি না, কালকে আবার পারবো। ওকে, ঠিক আছে, এভাবে ভাবো, দেখো অনেকটা বেটার লাগবে। ওকে। শতাব্দী, নমস্কার দিদি, আমি শতাব্দী হালদার কর্মকার, আমি বারুইপুর কুমারহাট থেকে আসছি, আমি একজন গৃহবধূ। ওকে, তো 4 জনে 4 রকমের মা লক্ষ্মী আর 4 রকমের জায়গা থেকে এসছে আমার কাছে। চলো শুরু করি খেলা। আরো গল্প বাকি আছে তোমাদের সঙ্গে করবো নিশ্চয়ই। শুরু করছি আজকের ফার্স্ট রাউন্ডের খেলা, টাকার খনি। খেলা শুরুর আগে আমি ঝুম্পার কাছে আরেকবার আসি। ইনফ্যাক্ট সবাইকে একটু দেখাই ঝুম্পার কাজের ভিডিও। বস্তা বস্তা চা, সেগুলো এখন মাপা হচ্ছে, তাই তো? আগে ওজন হচ্ছে। কোথাকার চা এটা? এটা অ্যাকচুয়ালি আসামের আছে, ডুয়ার্সেরও মাল আসে কখনো কখনো। দাদা আমাকে দেয় মালটা, উনি ডাইরেক্ট নিয়ে আসে, ওনার থেকে আমি নেই মালটা। এবার সাইকেল নিয়ে বেরিয়েছো, এটা কি দোকানে ডেলিভারি দিতে গেছো? হ্যাঁ, চায়ের দোকানগুলো যেগুলো চা বিক্রি হয় রাস্তা। এবার ওখান থেকে এবার ক্রেতারা কিনবে। তুমি কত বছর ধরে করছো এটা ঝুম্পা? এটা দিদি ভাই 8 বছর ধরে আমি করছি, কারণ মেয়ে হয়েছে 16 সালে।
হাজব্যান্ড হচ্ছে প্রাইভেট ফার্মে জব করে। এবার তখন ওর মিডিলে একবার কাজটা চলে গেছিলো, এবার তখন মেয়ে হয়েছে, খরচাপাতি দিনকে দিন বাড়ছে। এবার আমি ভাবলাম যদি মানে সংসারে সময় দিয়ে তার থেকে কিছুটা সময় আমি বার করে দিই, কিছুটা মানে হেল্প করতে পারি, কারণ মেয়েকেও তো দেখতে হবে, পুরোটাই ছাড়া যাবে না বাড়ি। এবার ওই করে আমি তখন ভাবলাম কি করা যায়, ভাবনা চিন্তা করছি রাস্তায় আমি দেখলাম যেরকম চায়ের দোকানগুলোতে যদি আমি নিজে চাটা দিতে পারি, তো আমি এইভাবে একটা দাদার সাথে আমার পরিচয়, সে বললো বোন তুমি করো, আমি তোমাকে হেল্প করবো। তোমারই মাথায় আইডিয়াটা এলো আমি হঠাৎ করে? দেখতাম, হ্যাঁ। এবার আমার হাজবেন্ডও কিছুটা বলে যে কিছু একটা ইউনিক জিনিস খোঁজে, যেটা মানে মানুষের ঘুম থেকে উঠেই প্রয়োজনীয়। লাগে, ভাবো ভেবে বার করেছে তো ঠিক জিনিস। এবার তারপরে এবার আমাকে বলার পরে এবার আমি ভাবলাম যে এবার দোকানে প্রথমে আমি স্যাম্পেল দিতাম, কেউ বলতো মাল ভালো না, কেউ বলতো দাম ঠিকঠাক নেই, তো মন খারাপ লাগতো যে, কিন্তু আমি ভাবতাম যে না ছাড়বো না, এটা আমাকে করতেই হবে। তো আমি নিজে বাড়িতে চাটা বানিয়ে খাই এবং আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড নিজেরাই খেয়ে দেখি যে না ঠিকঠাক আছে। তো এবার তারপরের দিন আবার গিয়ে দিই, বললো না ঠিক আছে, এইভাবে করতে করতে আমার মার্কেট এখন চলছে এবং যারা ঘরোয়া তারাও নিচ্ছে, স্কুলের ফ্রেন্ডের মারা সব রয়েছে, বলে দিবি, এই করে ব্যবসাটা এখন মানে মোটামুটি রানিং হয়ে গেছে। সো ফার্স্ট টেস্টিং তোমরা করো? হ্যাঁ, আমি নিজে বানিয়ে খাই, যে যদি আমার নিজের ব্লেন্ডিং করো? হ্যাঁ, নিজে ব্লেন্ডিং করে মানে মিশিয়ে করে এটা কিন্তু একটা আলাদা অ্যাকিউমেন্ট, সবাই পারে না করে এই মানে যে চা শিখেছি। পাতা মিক্সিংটাই আসল, ওইটা জেনে ফেললে তুমি ইউ আর দ্য উইনার। বাহ ঝুম্পা, সো গুড। ওই করে মানে এখন চলছে, কিন্তু বর্তমানে মেয়ে বড় হচ্ছে, ওর খরচা বাড়ছে, এবার সম্ভব নয় তো সাইকেলে করে দেওয়ার। ওই জন্য আমি আজকে এখান থেকে যদি 1 লাখ টাকা জিততে পারি, আমি একটা দোকান করবো, যাতে আমার সেলটা আরো বাড়ে ভবিষ্যতে গিয়ে। বাড়িতে কে আছেন তোমার? শাশুড়ি মা আছে, শ্বশুর আছে, আর হাজবেন্ড, মেয়ে আর আমি। কত বয়স ওর? মেয়ে ক্লাস 4-এ পড়ে। ক্লাস 4? হ্যাঁ। এসছে? হ্যাঁ। ও হ্যালো, ওই তোমার হাজবেন্ড? হ্যাঁ। ওকে, নমস্কার। ওকে, তোমার মেয়ের নাম কি? অদ্রিজা সাহা, অদ্রিজা। কোন স্কুলে পড়ো? চারুশীলা বোস বালিকা বিদ্যালয়। ওকে, তুমিও কি দেখো এই শোটা? ভীষণ ভাবে দিদি হ্যাঁ? ভাই, হ্যাঁ, পাগল পুরো, ভীষণ কার্টুন দেখেন এখন দিদি ভাই। হ্যাঁ, ভালো লাগে তাই। ভালো লাগে, কি মিষ্টি। থ্যাংক ইউ, রোজ দেখো কিন্তু। Welcome. হ্যাঁ, ওকে। তো আজকে 1 লাখ টাকা পেলে তুমি দোকান করবে, নিজের দোকানটা আমি দোকান করতে চাই আসলে। ঠিক আছে, দেখা যাক কি হয়। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, এক জায়গায় করো। মানাচ্ছে শহরের তুলনা। পড়ে যাচ্ছে টাকা, তুমি টেবিল থেকে সরে এসছো, টাকা সামনে পড়ে যাচ্ছে। নাক কুচকায়, বড্ড মানাচ্ছে শহরের তুলনা। হ্যাঁ, ঢোকাও ভালো করে, আগে ভেতরে ঢোকাও। নিধাম না জানি জুটলো কপালে, এদিকে রোদ্দুরেতে ঢুকে ঝটকা মারো, এই যা পড়ে গেল। ভগবান ভগবান ফেলেছে কাঠ পাল্লায়, ধরে না টাকাগুলো তোমার কাছে সেন্টারে, তোমার পেটের কাছে নিয়ে এসো, সব সব এদিক ওদিক হয়ে একবার গেছে। সাপ তোলো। না হয়নি, হাত নয়, শুধু খুন্তি। হ্যাঁ, এবার ঢোকাও তোমার সামনের দিকে টেনে এনে তারপর ডান দিকে আছে, এই যা। দাঁড়ো দেখি, 200, 400, 90, 1000, 10, 20, 1020 ঝুম্পার স্কোর ফার্স্ট রাউন্ড। লিপির কাছে আসি একটু। ফিজিওথেরাপি কতদিনের তোমার? শুরু করেছো আমি কতদিন আগে? কোর্স করেছি 9 বছর আগে। তারপর থেকে টুকটাক কাজ করতাম, মানে আমার হাজবেন্ডের পায়ের একটু সমস্যা আছে, চলাফেরা একটু অসুবিধা হয়, তো আমার উদ্দেশ্য ছিল আমিও কিছু করে যাতে দুজন মিলে আর কি সংসার চালাই বা ছেলেকে মানুষ করি। তো সেই অনুযায়ী আমার ফিজিওথেরাপিটা শেখার, সকাল থেকে বাড়ির কাজকর্ম সমস্ত কিছু সেরে আমি দুপুর 2টোর পর থেকে বেরোই। আর কখন ফেরো? অনেক সময় 9:30, 10টাও হয়ে যায়, তখন এসে আমি আবার রাত্রে রান্না করি, ছেলেকে পড়াই। তো ছেলে কত রাত অবধি পড়ে?
আমার ছেলে ওরকমভাবেই অভ্যাস হয়ে গেছে, ওকে 9:30 10টায় এসে পড়তে বসালেও ও পড়তে বসবে। আর সকালে কখন যায় স্কুলে? সকালে তো ওর ডেতে স্কুল, ও 11:30টায় বাড়ি থেকে বেরো। তাহলে ঠিক আছে, লেট উঠলেও অসুবিধা নেই। ওকে, কে এসছেন বাড়ি থেকে? মা আর মাসি। মা আর মাসি, নমস্কার নমস্কার। একরকম দুজনকে দেখতে লাগছে কিন্তু। হ্যাঁ, মা কোনজন মাসি কোনজন? আমি মা। উনি মাসি, আপনার দিদি। ওকে, নাইস নাইস। তোমার বাড়িতে আর কে আছেন? আমার বাড়িতে শাশুড়ি আছে আর হাজবেন্ড আর ছেলে। আচ্ছা, তোমার হাজবেন্ড কি করেন? 2024-এর আগে একটা ছোট্ট বেসরকারি জায়গায়, যেহেতু ওর পায়ের সমস্যা, বসে মানে লেখালেখি এরকম কাজ হাঁটা চলায় করতো। সমস্যা হ্যাঁ, আছে, সেটা কি জন্মগত? ছোট থেকেই, ছোট আচ্ছা, থেকেই। আচ্ছা। তারপর 2024-এর ফেব্রুয়ারি মাসে আমার শ্বশুরমশাই এবং হাজবেন্ড দুজনকেই হসপিটালে ভর্তি করতে হয়। শ্বশুরমশাই ভর্তি ছিল একই হসপিটালে 3 তলায় এবং বর ভর্তি ছিল 1 তলায়। তো দুজনের ডাক্তারই বলে দিয়েছিল কারোরই বাঁচার আশা নেই। কেন, কি হয়েছিল? হাজবেন্ডের পেটের যন্ত্রণা শুরু হয়। পরের দিন সমস্ত টেস্ট করার পর আমরা জানতে পারি যে ওর প্যাঙ্কিয়েটাইটিস হয়েছে। একদিন পরে আবার শ্বশুরমশাইকেও ভর্তি করি ওই একই হসপিটালে। একই কারণে? না, ও শ্বশুরমশাই শ্বাসকষ্ট ছিল, বারবারই ভর্তি করা হতো। Okay. এবং ভর্তি করি এবং দীর্ঘ 6 দিনের লড়াইয়ের পর শ্বশুরমশাই আমার 14ই ফেব্রুয়ারি অ্যানিভার্সারির দিন ভোরবেলা শ্বশুরমশাই মারা যান। সেই সময় হাজবেন্ড তো কিছু করতে পারিনি, কারণ ও ছুটি পায় 10 দিনের মাথায়। তো তারপর দাও কাজ কমপ্লিট করার পর আবার আমি যাই ওকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য হসপিটালে। বাপরে সেদিন বাপ, কি সাংঘাতিক। দেখতে যাই এবং তখন থেকে ডাক্তার জানিয়ে দেয় আর কবে কি কিছু করতে পারবে কিনা জানি না। আমারও ওই পিরিয়ডটায় যেহেতু দীর্ঘদিন আমি কাজে যেতে পারছি না, সেই সময় যে পেশেন্টগুলো ছিল, তো সেই পেশেন্টগুলো সব মানে আমাদেরই সেন্টারে অন্য কাউকে ডেকে নেয়। যেহেতু বেসরকারি জায়গায় কাজ করতে, এমন ব্যাংক ব্যালেন্সও জমানো কিচ্ছুই ছিল না, একদম পুরো নিঃস্ব হয়ে যায়। এরকম অবস্থায় চেক আপ চলছে, প্রত্যেকবার চেক আপে যাই, প্রায় 3,500-4 হাজার টাকা করে লাগে। তা সেই সময় ছেলের পড়াশোনা কি করে টানবো, বা এখনো পর্যন্ত কি করে সংসার তখন চালাবো। তোমার ছেলে কত ছোট? 2 বছর আগে, এখন তো 4-এ পড়ে। তখন ক্লাস 2-এ। আমি নিঃস্ব, আমি সংসার অর্ধেক দিন ছেলেকে খাওয়াতে পর্যন্ত পারিনি, মাছ মাংস ফল দুধ খাওয়াতে পর্যন্ত পারিনি, আমি কি করে করব। তারপর ওর কিছু বন্ধু আমাকে কিছু হেল্প করে, তো বরের বন্ধুরা? বরের বন্ধু। তারপর অপারেশনটা হয়ে যায়, হয়ে যাবার পর 1.5-2 মাস বাদে ডাক্তার জানায় যে এবার থেকে ও মানে বসে কিছু কাজ করতে পারবে, অনেক দূর ট্রাভেল করতে পারবে না, বা তোমার ভারী কিছু চাগাতে পারবে না। তো সেই সময় আমার কাছে যেটুকুনি টাকা ছিল, আমি ওই দিয়ে ঘরের সাথেই একটা ছোট্ট দোকান ওকে করে দিই। তো এখন ওই দোকানটাই 1 বছর 2-3 মাস হলো উনি বসে চালাচ্ছেন? বসে চালাচ্ছে। কিসের দোকান এটা? কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। ও বাহ। কিন্তু এখনো সেরকম ভাবে মানে ঠিক মতো দাঁড়ানো হয়নি। ঠিক আছে, হয়ে যাবে। হয়নি মানে এখনো হয়নি, কাল হবে, ঠিক আছে। আর যদি তুমি 1 লাখ টাকা যেত কি করবে? আমি যাতে ছেলেকে ওই স্কুলেই রেখে পড়াতে চাই, যাতে ও পড়াশোনার খরচাটা মানে আর কিছু টাকা। দোকানটা প্রচণ্ডই ছোট, খুবই ছোট, আর ওর যেহেতু পায়ের সমস্যা, চলাফেরা করতে খুবই অসুবিধা হয়, তাই দোকানটাও একটু বাড়াতে চাই। আর যদি কিছু তারপরেও থাকে, তাহলে আমি মেশিনগুলো যেগুলো কেনা হয়নি এক এক করে মানে কিনবে। অনেকগুলো প্ল্যান আছে তোমার, সবটা অনেকটা তো সম্ভব হবে না, খানিকটা নিশ্চয়ই হবে। এসো, তোমার 1 মিনিট সময় শুরু, লিপি, এখন। না রে না, আর তো পারে না, মনে সামনে দিকে, ডান দিক থেকে ডান দিকে। হাত নয়, শুধু খুন্তি। হ্যাঁ, না রে না, কারো ধার ধারে না, আরো জোরে, হয়নি, ওঠেনি। ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে হ্যাঁ, এবার ঢোকা। সেখানে বানবাসী,
টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে সব টাকা বাঁদিকে আছে, ডান দিকে নেই। হ্যাঁ, জোরে পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। ফ্রিতেই নাজেহাল আছে, টাকা আছে। ঢোকাও, আর একটু ঢোকাও, আগে ঢুকতে দাও। ঢোকাও ঢোকাও, হ্যাঁ, এ বাবা, ঢোকার আগে পড়ে তুলে যাচ্ছে। ফেলছো। আমায় এই অবস্থা ঢোকাও 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 ঢোকাও, এবার মারো ঝট। হ্যাঁ হয়েছে হয়েছে, ওইরা 504 মানে 2000, 5580। দেখলি না? বলো যে মানে এটা কতদিন ধরে তুমি এটা ভুগছো বা কিভাবে হলো? হ্যাঁ মানে আমার যখন 8 বছর বয়স তখন মানে আমি তো ছোট থেকে নাচ করতাম বললে, হ্যাঁ। হ্যাঁ, তো একদিন একটা প্রোগ্রামে মানে আমি নাচ তুলছি, হঠাৎ আমার পায়ে ব্যথা করছে। মানে আমি পাটা বেন্ড করতে পারছি না, আগে যেগুলো ফ্লেক্সিবল ভাবে করতাম সেটা করতে পারছি না। তো রাতের বেলায় খুব জ্বর আসলো, মানে প্রচণ্ড জ্বর। সেই জ্বরের থেকে হাতে পায়ে ব্যথা, মানে গিটে গিটে হাতে পায়ে ব্যথা, মানে হাত ভাঁজ করতে পারছি না। এবার আমাদের বাড়ি, অ্যাকচুয়াল বাড়ি আমাদের ছিল উত্তরবঙ্গে, কোচবিহারের দিনহাটাতে। তো তখন ওখানেকার ডাক্তার দেখানো হলো, প্লাস শিলিগুড়ির ডাক্তার দেখানো হলো। ওনারা ভুল ট্রিটমেন্ট করলো, মানে আমার হয়েছিল নেফ্রাইটিস, ওরা ট্রিটমেন্ট করলো আর্থারাইটিসের। 1 মাস মতন ওই ট্রিটমেন্ট হলো, কোনো শারীরিক উন্নতি হচ্ছে না। তখন বাবা চাকরি করতেন, তখন ওনারা ডিসিশন নিলেন যে ভেলোরে নিয়ে যাবে। তারপরে ওখানে গেলাম, ওখানে গিয়ে 1.5 মাসের মতন ভর্তি ছিলাম। মানে এমন কিছু টেস্ট নেই যে ওখানে হয়নি, বোন ম্যারো টেস্ট থেকে আরম্ভ করে কিডনি বায়োপসি সব কিছু হয়েছে। হওয়ার পরে ওখানে ধরা পড়লো যে আমার এসিলি পজিটিভ। তখন বললো যে এটা লং টাইম ট্রিটমেন্ট, মানে এতে আস্তে আস্তে কি হয় যে হার্ট, লাঞ্চ, কিডনিটা বেশি করে এফেক্টেড হয়। ওখানে মানে ডাক্তার ট্রিটমেন্ট যা যা ওই মেডিসিন দিয়েছিল চলছিল। তো এবার আমি মানে ছোটোবেলা থেকে না পড়াশোনাতেও ভালো ছিলাম খুবই, তো আমার ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে মানে ডাক্তারি লাইনে যাব। তো আমি সেই বুঝে আমি যখন মানে এইচএস দিই, সায়েন্স নিয়েই পড়তাম, তো তখন আমি জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলাম। তো ওখানে আমার ডেন্টিস্টের জব মানে হয়েছিল, ডেন্টিস্টে। তো আমি ডেন্টিস্ট পড়বো না, এমবিবিএস করবো জন্য আমি ভর্তি হলাম কলেজে, যাতে আমি পড়তে পারি। যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন আবার হঠাৎ করে না আমার মানে পা ফুলে গেল, আর তালুতে ঘাড়ের মতন হয়ে গেছিলো, মানে কিছু খেতে পাচ্ছিলাম না। তো হোস্টেলে থাকতাম, তো ওখান থেকে বাড়িতে খবর দেওয়া হলো। তো ওই দেখে মা বাবা তাড়াতাড়ি চলে গেল, গিয়ে ওখানে দেখে আমি ভীষণ পরিমাণে অসুস্থ, সাথে সাথে ভেলোরে নিয়ে যায়। ভেলোরে বললো যে না, কিডনি এফেক্ট হয়ে গেছে, মানে কিডনি ফেলিয়ার হয়ে গেছে, ডায়ালিসিস করতে হবে। তখন ওটা ছিল 2013 সালের শেষের দিকে, 2014-15 ডায়ালিসিস চললো। তো এবার এত ট্রিটমেন্ট করাতে মানে আমার বাড়ির আর্থিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেল। কেন কি বাবা মা ঠিক করলো যে বাড়ি বিক্রি করে দিতে। আমাদের যে কোচবিহারের বাড়ি সেটা বিক্রি করে দিয়ে ওইবার 2015-তে আমার ট্রান্সপ্ল্যান্ট হলো, কিডনি ট্রান্সপ্ল্যান্ট। তারপরে আমরা ওই বিক্রি করে দিয়ে আমরা তো কলকাতায় চলে আসি। এখানে ভাড়া বাড়িতে ছিল? হ্যাঁ, ফ্ল্যাট নিয়ে, ফ্ল্যাট একটা ভাড়া নিয়ে 2 বছর 3 বছর যাওয়াতে আমি ভাবলাম বাবা মার খুব কষ্ট হচ্ছে, আমি একটা জব করি, তাহলে অন্তত মেডিসিনের টাকাটা আমি তো তুলতে পারবো। তো সেই বুঝে আমি একটা জবে ঢুকলাম। ওই জবে ঢোকার পরেই আবার আস্তে আস্তে মানে সব বাথরুমে এক ইউজ করাতে, খাওয়া দাওয়ার একটু অনিয়ম হওয়াতে আবার ওই 24-এ যখন আমি আসি তখন ওই করোনা অ্যাটাক করে আবার কিডনি ফেলিওর হয়ে যায়। এখন মানে আমার ওই ডায়ালিসিস চলছে,
আমার ভেনগুলো ছোটোবেলার থেকে চিকিৎসা হওয়াতে এত খারাপ হয়ে গেছে যে হাতে যে ফিস্টুলা লাইনটা হয় পার্মানেন্ট লাইনটা ওটাও আমার হয়নি। করা যাচ্ছে না। বুকে আমার একটা পাম্প ক্যাদ আছে, আচ্ছা। ওইটা দিয়েই এখন ডায়ালিসিস হচ্ছে। তো ডাক্তার বলেছে যে তাড়াতাড়ি ট্রান্সপ্ল্যান্টটা করতে, না হলে পাম্প ক্যাদটা খারাপ হয়ে গেলে তখন তো ডায়ালিসিস আর সম্ভব হবে না, এবার আমাকে তাহলে এবার বাঁচানোও সম্ভব হবে না। এবার তো আমাদের আর কিছুই নেই, মানে আমার বাবার যা কিছু ছিল, পেনশনের থেকেও লোন নেওয়া ছিল, খুবই অল্প পরিমাণে পেনশন পায় এখন। তো সবাই সাহায্য করছে, সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে, ওখান থেকে যা সাহায্য আসছে সেটা দিয়েই ডায়ালিসিস চলছে। কিন্তু ট্রান্সপ্ল্যান্টের জন্য এখনো কোনো ব্যবস্থাই হয়নি। কত খরচা ট্রান্সপ্লান্টের কিছু আমাদের বলেছে? বাজেট দিয়েছে 15 লাখ টাকার 15 মতো লাখ বাজেট টাকা। দিয়েছে। বাবা এসছেন? বাবা মা আর এক দাদা এসছে। আচ্ছা, ওকে ওকে। আমার মেয়েরও বাঁচার খুব ইচ্ছে ম্যাম, আর ওর ভীষণ মানে মানসিক শক্তি। সে তো দেখতেই পাচ্ছি, ওর কথাবার্তা যখন ওর শুনে বুঝছি ও transplant মানসিক ভাবে খুব স্ট্রং। হ্যাঁ, ও মানসিকভাবে স্ট্রং। Absolutely. বাঁচার জন্য আপনার নয়, ও ভীষণ ভালো ছিল পড়াশোনায়। আগের দিন ডায়ালিসিস হতো, পরের দিন ও পরীক্ষা দিয়েছে, বাহ। হাইয়েস্ট মার্কস ও পেয়েছিল কলেজের মধ্যে। তুমি একটা কথা বলো, তুমি নাচ ছাড়াও মানে তুমি বাড়িতে বসে কিছু করতে পারবে না? কাউকে শেখানো, পড়ানো? হ্যাঁ, আমি করতাম কিছু তো, করা আমি করতাম। তো সেই রকম একটা কিছু আবার শুরু করো। আমি ড্রয়িংও করতাম। হ্যাঁ, ড্রয়িং শেখাও একদম ছোট বাচ্চাদের। একটা কিছু করো, তোমার এত মানসিক জোর, তুমি চুপচাপ বসে থেকো না, মানে তুমি বসে থাকার মেয়েই না, ঠিক আছে? তোমাকে আমি আলাদা করে আর জিজ্ঞাসা করছি না যে 1 লাখ টাকা পেলে কি করবে, কারণ বুঝতেই পারছি কোথায় সেটা যাবে খরচাটা। ওকে, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো, এক জায়গায় জড়ো টাকাগুলো করো, এক জায়গায় জড়ো করো। এবার নিচ থেকে নিচে ঢোকাও, সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো সোনা, সোনা তোলো, হচ্ছে বাবু, হচ্ছে সোনামা, হচ্ছে, করো করো করো। টানো টানো, এক জায়গায় জড়ো করো। এবার এবার তোলো বাবা, সময় কম কিন্তু। ঢোকাও ঢোকাও, হ্যাঁ গুড, আরো ঢোকাও, আরো আছে। এক জায়গায় করো না, জড়ো করে নাও, সব জড়ো করে নাও, ব্যাস। এবার নিচ থেকে ঢোকাও, খুন্তিটা আস্তে করে ঢুকিয়ে, রাইট। আর একটু টাকার অনেকটা হিপ করে, অনেকটা জড়ো করে তার নিচে ঢোকাতে হবে। হ্যাঁ, চলো ভালো ঢোকাও টাকা। ঢোকাও, মারো ঝটকা। আরেকটু ঝটকা মারলেই হয়ে যাবে। 100, 200, 70, 80, 90, 490 অনলি। ঠিক আছে, পরের রাউন্ডে আরো স্কোর বাড়বে। ওকে, নট টু ওয়ারি। আমি গৃহবধূ বলে শুরু করেছে শতাব্দী। হাসবে না কাঁদবে সেটা ঠিক করতেই প্রথম 20 মিনিট নিয়েছে ও ওভারওয়েলম ছিল যে এই শোয়ে এসে গেছে, তাই তো? কেন তোমার এরকম মনে হচ্ছে? ভাবতে পারিনি কোনোদিনও যে এখানে আসতে পারবো। কেন ভাবতে পারোনি? তো এসছি একটাই কারণে, আমার ভাইয়ের জন্য। কি হয়েছে তোমার ভাইয়ের? আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? রোড অ্যাক্সিডেন্ট? বাইক নিয়ে যাচ্ছিল, ওর চাকার সামনে একটা শেয়াল চলে আসে, ওখানে একটা খুব বড় সড়ো দুর্ঘটনা ঘটে। যাই হোক, কিছু লোকের জন্য ও বেঁচে গেছে। মানে শেয়ালটাকে বাঁচাতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ। তারপরে ওকে একটা হসপিটালে ভর্তি করা হলো। 1-1.5 মাস পরে হঠাৎ করে একদিন বলছে যে অপারেশন হওয়ার পর বলছে যে কোথায় অপারেশন হলো? পায়ে। পায়ে অপারেশন হলো, ওকে। তো ওখানে অপারেশন হওয়ার পরে বলছে যে 2 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিন, ওর পা বাদ দিতে হবে। কেন? বলছে শিরা কাটা গিয়েছে। তখন বাবা বলল যে না, এরকমভাবে তো হবে না, ও তো এতদিন তো ঠিকই ছিল, পায়ে সার পাচ্ছিল, সব কিছু হচ্ছিল, তাহলে হঠাৎ করে কি এমন হলো যে পা বাদ দিতে হবে? ঠিক আছে, আমরা অন্য কোথাও চেষ্টা করবো। ওরা বললো আমরা কোনো ডকুমেন্টস দেবো না, তাহলে আপনার দায়িত্বে নিয়ে যেতে হবে। যা। তারপর ওখান থেকে
একটা নার্সিংহোমে নিয়ে যাই। তো নার্সিংহোমে নিয়ে প্রথমে ঢুকতেই বলছে ওর পায়ে যে ইনফেকশন হয়েছে ওর পা তো বাদ যাবে, কিন্তু যে পরিমাণে ইনফেকশন বাড়ছে ওর লাইফ রিস্ক হয়ে যাবে যদি এক্ষুনি না অ্যাডমিশন করানো হয়। অ্যাডমিশন করতে গেলে 20 লাখ টাকা দিয়ে অ্যাডমিশন করাতে হবে। 20 লাখ টাকা হ্যাঁ। অ্যাডমিশনের জন্য? হ্যাঁ। তারপরে ওকে একটা স্পেশাল রুমে রাখা হবে, পার ডে প্রায় 50,000-এর উপরে ওর বেড ভাড়া লাগবে, তারপর ট্রিটমেন্ট সব আলাদা। বেড ভাড়া 50,000? হ্যাঁ এইরকমই বলছে মানে ওরা। এক্সট্রা কেয়ার, আইসিইউ, হ্যাঁ, হ্যাঁ, আইসিইউ হ্যাঁ। যেগুলো হয়, ওর যে হারে ইনফেকশন, ইন্টেনসিভ কেয়ার কিরকম ওরকম কিছু যে হারে হবে ইনফেকশন নিশ্চয়ই। ওর বাড়ছে, ও ওখান থেকে আমরা পারবো না বলে আরেকটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন ভর্তি করা হয় তখন বললো পা বাদ যাওয়ার কোনো ব্যাপার নেই। তারপরে দেখলাম আমরা সবাই একটু নিশ্চিন্ত হলাম। 3 দিন পরে বলছে যে ওর যেভাবে কেটেছে ওর প্লেটগুলো উল্টোপাল্টা বসানো আছে, এখানে হবে না, যদি তোমরা মানে ভালো চাও তাহলে এখান থেকে ভেলোরে নিয়ে চলে যাও, এখানে হবে না, এখানে আমরা পারবো না। তারপরে ওকে ভেলোরে নিয়ে যাওয়া হলো। ভেলোরে নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার দেখলো, প্রথমে বললো না পা বাদ দিতে হবে না। তার কিছুদিন পরে সমস্ত টেস্ট ফেস্ট করার পরে বলছে যে ওর পাতগুলো সব এমনভাবে বসানো আছে, শিরা টিরা সব চাপা পড়ে গেছে, গিয়ে পা বাদ দিতেই হবে। ওখান থেকে ওরা বলল। তোর বয়স সবে 26, সেই জন্য ওরা সিদ্ধান্ত নিল, ওরা নিজেরাই সিদ্ধান্ত নিল যে এত অল্প বয়সী ছেলে পা বাদ দিলে হবে না, আমরা খুব চেষ্টা করে দেখি। ওরা অনেক চেষ্টা করলো, 2-3 দিন সময় নিল আমাদের কাছ থেকে। ওরা হাড় বাদ দিয়ে, যে হাড়ের ভিতরে ইনফেকশন হয়ে গিয়েছিল হাড় বাদ দিয়ে ওখানে প্লেট বসিয়ে দিয়েছে, প্লাস্টার করিয়ে দিয়েছে। তারপরে পাটা বাঁচানো গিয়েছে, কিন্তু ওর পা কোনোদিনও মুড়তে পারবে না, সব সময় পা স্ট্রেট করে রাখতে হবে। এই মুহূর্তে আমাদের প্রচুর খরচা হয়ে গিয়েছে, প্রায় 18-19 লাখ টাকা মতো চলে গিয়েছে। আমরা ভাবতে পারিনি যে এত টাকা যাবে। তো শেষমেশ মায়ের যত গয়না ছিল, আমার টুকিটাকি যা ছিল সব দিয়ে দিয়েছি। তো সেই জন্য এখানে আসা, যদি কিছু সাহায্য করতে পারি। ভাই এখন কোথায়? ভেলোরে। ভেলোরেই? এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি। সঙ্গে কে আছেন? বাবা আছে, দিদি আছে, আর একটা আমাদের ওখান থেকে একটা লোককে বলা হয়েছে ওর ওখানে থাকার জন্য, মানে ওকে তো চাকিয়ে তুলতে হবে, একজন হেল্পার। হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্ট। হ্যাঁ। ভেলোরে যখন নিয়ে যাওয়ার কথা হয়েছিল তখন এমনভাবে বলেছিল যে খুব ইমিডিয়েট করতে হবে, প্লেনে টিকিট পাচ্ছি না, মানে ওকে প্লেনে নেবে না, ওর পা সবসময় স্ট্রেট করে রাখতে হবে, ওকে প্লেনে নেবে না। তারপরে খুঁজলাম ট্রেনে, তৎকাল টিকিট কিছুতেই পাচ্ছি না। শেষমেশ অ্যাম্বুলেন্স করলাম, 93,000 টাকা নিল, ডাইরেক্ট ওকে নিয়ে গেল ভেলোরে। 93,000? কেউ এসছে বাড়ি থেকে আজকে? হ্যাঁ, মা এসছে, আমার হাজবেন্ড এসছে, আমার যা এসছে। ও, তোমার মেয়েও এসছে? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ওকে। তো আমার ভাইয়েরও একটা ছোট্ট মেয়ে আছে, সবে 1 মাস। ওকে ফেলে মানে ডিউটি যাচ্ছিল, ও 1 মাস হয়েছে, ওকে ওই ষষ্ঠী পুজো দিয়ে গেছে, তারপর থেকে এখনো পর্যন্ত ওকে কোলে নিতে পারেনি। এটা কতদিন ধরে চলছে? 5 মাস। 5 মাস ধরে। সবাইকে যেমন বললাম, একটু বেটার কিছু হবার আশায় অপেক্ষা করা ছাড়া তো, আর সেই দিকে এগোনোর চেষ্টা করা ছাড়া তো আর কিছু করার নেই। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, শতাব্দী এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাস,
টেনে নাও, তোমার পেটের কাছে টেনে নাও। কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে সিরিয়াস কেস খেয়েছি এই পড়ে যাচ্ছে, অনেক টাকা উঠেছিল পড়ে গেল, এক ঝটকায় তুলে দিতে হবে, নাহলে সব পড়ে যাবে। চুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি তোলো, ঢোকাও না, সব পড়ে যাচ্ছে। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে হ্যাঁ যা পড়ে গেল। থেকে গেল গো। খেয়েছি আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস ঢোকাও ঠিক করে, না ওঠেনি। তলাশ বলো কোন মুলুকে তোমার দেখা পাইকো আমি চলো ঢোকাও, মারো ঝটকা, 07 লেখা পাই ঢোকাও, মারো ঝটকা। মোড অন ওরে সার্ভার না, জোরে ঝটকাটা মারতে হবে তো। করি সার্চিং মোড অন ওরে আরো ঢোকাও, না নেই। বন ঢোকাতে থাকো, ওদিকে নেই, আর একটু বাঁদিক ঘেসে ঢোকাতে হবে। এই পড়ে যাচ্ছে টাকা। বাবা পার করে দাও আমায় ছুরির তলায় যেও না। হ্যাঁ এবার ঝটকা মারো। হয়েছে। এই যা, 1 2 3 4 5টা 500, 5210 20 30 40, 5240 শতাব্দী স্কোর, কিন্তু লিপিকে বেরোয়নি। এবার শুরু করি গানের রাউন্ড। গানে লক্ষ্মী লাভ। आंधी बन के आया हूँ, मेरा हौसला भी अय्याश है, ना तो कारवा की तलाश है, ना तो कारवा की तलाश है, ना तो हम सफर की तलाश है। কি জোর দৌড়ালাম আমি। বস্তা দৌড়? না তাহলে দিদি, আমি আসলে ওই কিডন্যাপ হয়ে গেছিলাম। না রে না আর তো পার না মন আমার নাস্তা না বুধ এক আমি আসলে চা খেতে এত ভালোবাসি, তাই আমাকে চা পাতার গন্ধ শুকিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল। আমি তো ফিতেই না জেহাল একলা না করেছে আমাকে বস্তায় ভরে বেঁধে রেখে দিয়েছিল। তারপরে চা কোথা দিয়ে ঢাললো? বস্তার মুখ দিয়ে? ওরা তো জানে না যে আমি গ্রামের সবখালির বস্তা দৌড়ের চ্যাম্পিয়ন। আমি নিচ দিয়ে পা ফুটো করে সোজা একদম চলে এসেছি, এইখানকার চা পাতার গন্ধ পেয়ে সোজা এখানে চলে এসেছি। পা দিয়ে বস্তা ফুটো করে ফেললি? পাইকে ছুঁচ লাগানো আছে? আমি চায়ের জন্য সব করতে পারি। তুমি ভাবতে পারছো যে এইরকম মহিলাও থাকতে পারে যাকে চা পাতার গন্ধ শুকিয়ে কিডন্যাপ করে নেওয়া যায়? না, ভাবতে পারছি না, এই শুনলাম জীবনে প্রথম। ঝুম্পাদি, আমি কিন্তু ওখান থেকে চলে এসেছি, কিন্তু তুমি কিন্তু আমাকে কিডন্যাপ করে নিও না। ওই 4-5টা প্যাকেট দিয়ে কিডন্যাপ করে নাও, কোনো অসুবিধা নেই। অবশ্যই এটা তোমার জন্য, তুমি যেটা ইচ্ছে নিতে পারো। এই যে এত সুন্দর চা পাতা আমার বাড়িতে কবে থেকে লাপাতা। যাই দিদি, বস্তাটা রেখে দিয়ে আসি। না, যাতে করে তুই চা পাতা নিয়ে বাড়ি যাবি তো? হ্যাঁ, নিচটা সেলাই করে রাখতে হবে, এখন Exactly. রেখে আসি। হ্যাঁ প্লিজ। দেবলি না দি? হ্যাঁ, বলো। তোমাকে দে বলতে হবে না, আমি এমনিই কুলু দেবো। নামে দেব আছে তো, তুমি এমনি অ্যাডভান্টেজে আছো, বুঝলে? ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। প্রথম গানের জন্য প্রথম হিন 1500 টাকার জন্য শুনবো। বলো শতাব্দী। বলছি তোমার দিব্যি খেয়ে আমি বড় শান্ত খেয়ে? দিব্যি খেলে, দিব্যি খেলে না, দিব্যি গেলে। ও গেলে। এই গানটা মনে হচ্ছে মনে হচ্ছে। লক করবো। সেকেন্ড হিন শোনাবো গানটার? না না, এটাই
তাহলে আর কোনো হিন শোনাচ্ছি না, গানটা শোনাই। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএসে হলেও যদি বলতো আমায় সে, আসুন কেন বাসুন ভালো লাগে নাচে আমার, ও ক্ষতি কি ফলো করেছি ফলো তোমাকে দু একবার। ওয়াও, 1500 টাকা পেয়ে গেছো শতাব্দী। 6740 তোমার স্কোর। পরের গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো শতাব্দী। जादू तेरी नजर खुशबू तेरा बदन।